আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, সহকারী শিক্ষক রুদপুর উচ্চ বিদ্যালয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দদের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তো অনলাইন ক্লাসগুলো রেগুলার দেখার জন্য তোমরা আমাদের রুদপুর উচ্চ বিদ্যালয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সবাই সাবস্ক্রাইব করে নিবা। তো আমি আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানের আজকে আমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারটা হচ্ছে নবম অধ্যায়, আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ পড়তে গেলে আলোর প্রতিসরণ কি জানতে হবে, সংকট কোণকে জানতে হবে, পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনকে জানতে হবে। আর আমি এই টপিকসগুলো গত ভিডিওতে অষ্টম শ্রেণীর একটা বিজ্ঞান ক্লাসে এই সবগুলো টপিকস নিয়ে আলোচনা করছি। তো এই টপিকসগুলো এখানে দ্বিতীয়বার আলোচনা করার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করতেছি, যেহেতু একই জিনিস। তো তোমরা আমার এর আগের যে ভিডিওটা, অষ্টম শ্রেণীর যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা একটু দেখবা। সেখানে আলোর প্রতিসরণ কি, সংকট কোণ কি, পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন কি, এই ব্যাপারগুলো স্পষ্ট আলোচনা করা হয়েছে। আশা করি সেখান থেকে দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এর পরে যে অংশগুলো আছে, এই পরের অংশগুলো নিয়ে আলোচনা করব। এর পরের অংশগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আলোর প্রতিসরণ কি, তো আমরা জানি যে আলোক রশ্মি কী করে, এক স্বচ্ছ মাধ্যম থেকে যখন ভিন্ন স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তো দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে। আর এই দিক পরিবর্তনের ঘটনাকে বলি হচ্ছে আমরা আলোর প্রতিসরণ। এখন আমরা কি জানি? আমরা জানি যে আলো যদি হালকা থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তবে সে কি করে? অবিলম্বের দিকে বেঁকে আসে, অবিলম্বের কাছে চলে আসে। আর যদি ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যায়, তবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আমাদের রশ্মি চিত্র থেকে এটা স্পষ্ট বোঝা যায়। যদি এরকম একটা রশ্মি চিত্র দিয়ে দেয়, তার মানে এই আলোক রশ্মিটা যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসতেছে, তখন অবিলম্বের কাছে চলে আসছে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আলোক রশ্মিটা অবশ্যই হালকা থেকে ঘন মাধ্যমের দিকে আসতেছে। আর এই রশ্মি চিত্র থেকে দেখা যায় যে আলোক রশ্মিটা যখন এই মাধ্যম থেকে অপর একটা মাধ্যমে যাচ্ছে, তখন অবিলম্ব থেকে দূরে সরে গেছে। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে। তো আমাদের রশ্মি চিত্র থেকে হালকা এবং ঘন মাধ্যম বোঝা যাবে। যদি রশ্মি চিত্র না দেওয়া থাকে এবং প্রতিসরণাঙ্কের মান যদি শুধু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো আলোক রশ্মি হালকা না ঘন মাধ্যম থেকে আসতেছে? তো প্রতিসরণাঙ্ক কি, এই বিষয়টা তোমাদের জানতে হবে। তো প্রতিসরণাঙ্ক কি জানার আগে আলোর প্রতিসরণের যে দুইটা সূত্র ছিল, সেই সূত্র দুইটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের এটা হচ্ছে একটা অভিলম্ব, আর এই যে তলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুইটা মাধ্যমের বিভেদ তল। উপরে একটা মাধ্যম, আমি ধরলাম উপরের মাধ্যমটা হচ্ছে বায়ু, আর নিচে যে একটা মাধ্যম ছিল এটা ধরলাম পানি। দুইটা মাধ্যমের বিভেদ তল। এখন ধরলাম আলোক রশ্মি বায়ু থেকে পানির দিকে যাচ্ছে। তো যেহেতু হালকা থেকে ঘনর দিকে যাচ্ছে, তাই কি করবে? আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে আসবে, অভিলম্বের দিকে বেঁকে আসবে। এখন প্রথম সূত্র যেটা ছিল যে আমাদের আপাতিত রশ্মি, তার মানে যেটা হচ্ছে আপাতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্বটা, এই তিনটা জিনিস, একটা হচ্ছে আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা কি করবে? এই যে একটা তলে অবস্থান করতেছে। এটা ছিল প্রথম সূত্র, যে আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। এবং দ্বিতীয় সূত্রটা ছিল হচ্ছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য। তো আমি কিন্তু এখানে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম নিচ্ছি, এই যে একটা মাধ্যম, তার মানে এক জোড়া মাধ্যম এবং নির্দিষ্ট, এটা বায়ু, এটা পানি। নির্দিষ্ট মাধ্যমের জন্য, নির্দিষ্ট বর্ণের আলোর জন্য, নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আলোক রশ্মিটার বর্ণ যদি নির্দিষ্ট হয়, সেক্ষেত্রে আপতন কোণের সাইন, তো এখানে যদি আপতন কোণটা হয় আই আর প্রতিসরণ কোণটা যদি আর হয়, আপতন কোণের সাইনটা কি হবে? সাইন আই। এবং প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণ আর ছিল, আর প্রতিসরণ কোণের সাইনটা কি হবে? সাইন আর। আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন, এটার অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে একটা ধ্রুবক, এর অনুপাতটা হবে ধ্রুবক। এটা ছিল আমাদের দ্বিতীয় সূত্র। আর আমাদের এখান থেকে প্রতিসরণাঙ্কের ধারণা পাওয়া যায়। প্রতিসরণাঙ্কটা কি? যে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা হবে ধ্রুবক। আর এই ধ্রুব সংখ্যাটাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। আমি যদি ধরি আলোটা যাচ্ছে এ থেকে বিতে, তার মানে আমার প্রতিসরণাঙ্ক কি হবে? প্রতিসরণাঙ্ক হবে এর সাপেক্ষে বির,
অর্থাৎ আলোক রশ্মি যে মাধ্যম থেকে যাবে সেই মাধ্যমের সাপেক্ষে যার দিকে যাবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে। যেহেতু এ থেকে যাচ্ছে তাই এর সাপেক্ষে, আর কার দিকে যাচ্ছে? বির দিকে, তাই হবে কি বির প্রতিসরণাঙ্ক, অর্থাৎ এ ইটা বি এইটা বি এর সাপেক্ষে বির প্রতিসরণাঙ্ক ইজিক্যালস টু কে লেখা যাবে, এটা যদি ধ্রুবক হয় তবে তার মান হবে sin i বাই sin r। আমাদের প্রতিসরণাঙ্ক। এখন প্রতিসরণাঙ্ক থেকে আমি কিভাবে বুঝতে পারবো যে আলোক রশ্মি কোনটা কোন মাধ্যমটা ঘন কোন মাধ্যমটা হালকা? এখন আমি যদি দেখি যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন আপাতন কোণের যে মানটা হয়, আপাতন কোণের মানের চেয়ে প্রতিসরণ কোণের মানটা কমে যাবে, কারণ অবিলম্বের দিকে চলে আসবে। এখানে যদি আপাতন কোণের মানটা 30 ডিগ্রি হয়, এখানে আমাদের প্রতিসরণ কোণের মান অবশ্যই 30 থেকে কম হবে, এবং 30 থেকে কম কত হবে সেটা আমরা চোখের আন্দাজে ধরে নিলাম যে 20 হবে। এক্ষেত্রে আমি যদি প্রতিসরণাঙ্ক বের করি, বায়ু থেকে পানিতে যাচ্ছে বা এ থেকে বিতে যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে বির প্রতিসরণাঙ্ক যদি আমি বের করি কি হবে? এ ইটা বি ইজিক্যালস টু sin i বাই sin r। তো আমার আইটা ছিল আপাতন কোণ, আয়ের মানটা কত? 30 ডিগ্রি। আর ছিল প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণের মান কত হবে? প্রতিসরণ কোণের মান হবে 20 ডিগ্রি। তো sin 30 কে যদি আমি sin 20 দিয়ে ভাগ করি, মানটা অবশ্যই এক অপেক্ষা বেশি আসবে, মানটা অবশ্যই এক অপেক্ষা বেশি আসবে। আর এক অপেক্ষা বেশি আসার মানেই হচ্ছে আমাদের আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে আসবে, আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমের দিকে আসতেছে। তার মানে প্রতিসরণাঙ্কের মান যখন এক অপেক্ষা বেশি হবে, প্রতিসরণাঙ্কের মান যদি এক অপেক্ষা বেশি হয় তখন আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে আসবে। আর যদি প্রতিসরণাঙ্কের মান এক থেকে ছোট হয়, হ্যাঁ, এক থেকে ছোট কখন হবে? এক থেকে ছোট হবে আমাদের যদি আলোক রশ্মি পানি থেকে বায়ুর দিকে যায়, আলোক রশ্মি যদি পানি থেকে বায়ুর দিকে যায় তো আমরা জানি তখন কি করবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো অবিলম্ব থেকে যদি দূরে সরে যায়, এখানে যে আপাতন কোণ পাবো সেই কোণ থেকে প্রতিসরণ কোণটা অবশ্যই বড় হবে। তো আমাদের আপাতন কোণ যদি 30 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ তার থেকে অবশ্যই বড় হবে, এটা ধরলাম যে 40 ডিগ্রি হয়ে গেছে। সেক্ষেত্রে তুমি যদি প্রতিসরণাঙ্ক বের করো, এবার কার থেকে যাচ্ছে? এবার যাচ্ছে বি থেকে, কার দিকে? এর দিকে। তার মানে প্রতিসরণাঙ্ক হবে বির সাপেক্ষে এর, বি ইটা এ ইজিক্যালস টু কি হবে? sin i বাই sin r। তো sin i এর মানটা হচ্ছে যদি 30 ডিগ্রি ধরলাম, আর r এর মানটা তার থেকে বেশি হবে, বেশি হইলে কত ধরা যায়? ধরলাম 40। এবার sin 30 কে যদি sin 40 দিয়ে ভাগ করি, মানটা অবশ্যই এক অপেক্ষা ছোট আসবে, এক অপেক্ষা ছোট, তার মানে 0 পয়েন্ট সামথিং আসবে। আর 0 পয়েন্ট সামথিং আসার মানে হচ্ছে এক অপেক্ষা ছোট, আর এক অপেক্ষা ছোট যখন হবে তখন বলা যায় যে আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। তো প্রতিসরণাঙ্কের মান থেকে আমরা কিভাবে চিনতে পারবো? প্রতিসরণাঙ্কের মানটা যদি এক অপেক্ষা বড় হয়, এক অপেক্ষা বড় হয় তখন আলোক রশ্মি অবশ্যই হালকা থেকে ঘন মাধ্যমে আসতেছে। আর যদি প্রতিসরণাঙ্কের মান এক অপেক্ষা ছোট হয় তখন ঘন থেকে হালকা মাধ্যমের দিকে আলো যাচ্ছে। আশা করি তোমরা প্রতিসরণাঙ্কের মান থেকে এখন ঘন আর হালকা মাধ্যম চিনতে পারবা। এখন আমাদের কিছু সূত্র ছিল, সূত্র নিয়ে আমি অঙ্ক করব একদিন, আলোচনা আজকে না, আজকে আমরা লেন্সে চলে যাব। হ্যাঁ, যে আমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলো ছিল সেই সূত্র দিয়ে অঙ্ক করতে গেলে আমাদের আলাদা একটা ক্লাস লাগবে, সেই ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করব এবং সেই সূত্র থেকে আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো আজকে আমি এরপরে যে টপিকসগুলো ছিল, লেন্স ছিল, মরীচিকা ছিল, মরীচিকাটা নিয়ে একটু আলোচনা করি। মরীচিকাটা হচ্ছে কি যে মরুভূমিতে দিনের বেলা সূর্যের প্রচণ্ড তাপে বালু স্তর গরম হয়ে যায়, বালুগুলা খুব গরম হয়ে যায়। তো এই বালু গরম হওয়ার কারণে বালুর ঠিক উপরে যে বায়ুস্তরটা থাকে সেই বায়ুস্তর এই তাপটা পায়, তাপ পাওয়ার ফলে বায়ুস্তরটা উপরে উঠে যায়। সূর্যের প্রচণ্ড তাপে মরুভূমির বালু উত্তপ্ত থাকে, উত্তপ্ত থাকার কারণে ঠিক তার উপরে যে বায়ুস্তরটা থাকে এই বায়ুস্তরটা যে থাকে এই বায়ুস্তরটাই তাপ শোষণ করে উত্তপ্ত হয়ে যায়, যার ফলে বায়ু কী করে উপর দিকে উঠে যায়। এভাবে নিচের বায়ুগুলা উপরের দিকে চলে যাবে, নিচের বায়ুগুলা যখন উপরের দিকে চলে যাবে তখন কি করবে? নিচের মাধ্যমটা হয়ে যাবে হালকা, নিচের মাধ্যমটা হয়ে যাবে হালকা, তার ঠিক উপরে যে মাধ্যম থাকবে উপরের মাধ্যমে বায়ুর ঘনত্ব বেশি থাকবে।
বায়ুর ঘনত্ব বেশি থাকার কারণে উপরের মাধ্যমটা হয়ে যাবে হচ্ছে ঘন। আর তখন যদি আলোক রশ্মি, ধরলাম কোনো একটা গাছ থেকে আলোক রশ্মি আসছে, আলোক রশ্মি আসতেছে কোত্থেকে, উপরের মাধ্যমটা যেহেতু ঘন আর নিচের মাধ্যমটা হালকা, তার মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আসতেছে। আর আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আসে, তখন যদি সংকট কোণ থেকে বড় মানের কোণ তৈরি করে, তখন কি হবে? পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন হবে। তো পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনের দুইটা শর্ত ছিল। একটা শর্ত হচ্ছে আলোক রশ্মি অবশ্যই ঘন থেকে হালকা মাধ্যমের দিকে আসবে, আর একটা শর্ত ছিল কি, আপাতন কোণের মান ক্রান্তি কোণ বা সংকট কোণ থেকে বড় হবে। তো এখন আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমের দিকে আসছে, এবং এই সময় যদি আমাদের আপাতন কোণের মান ক্রান্তি কোণ থেকে বড় হয়ে যায়, তখন আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে আবার কি করবে, যে মাধ্যম থেকে আসছে সে মাধ্যমেই ফিরে যাবে। আলোক রশ্মি যে মাধ্যম থেকে আসছে সে মাধ্যমেই ফিরে যাবে। এভাবে আলোক রশ্মি যদি পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তো আমাদের এখানে যদি একজন দর্শক থাকে, সেই দর্শক করবে কি, এই পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এই গাছটাকে এখানে দেখবে না। এই গাছটার প্রতিবিম্ব গঠন হবে, আলোক রশ্মি গুচ্ছকে যদি পেছনে বর্ধিত করি, বর্ধিত করলে তারা যদি এই বিন্দুতে মিলিত হয়, তবে গাছটার প্রতিবিম্ব গঠন করবে এখানে। তখন আমাদের এই যে দর্শক ছিল, সে গাছটা এখানে দেখতে পাবে, গাছটা এখানে দেখতে পাবে। তার কাছে মনে হবে গাছটা এখানে না, এখানে আছে, অথবা এখানে একটা জলাধার ছিল, জলাধারে গাছের একটা ছায়া পড়ছে। প্রকৃতপক্ষে ব্যাপারটা এরকম না। সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে কি, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে একটা বিভ্রান্তিকর অবস্থার, মানে একটা ভুল দৃশ্য দেখার যে প্রবণতা, সেটাকে বলি হচ্ছে মরীচিকা। আর এই মরীচিকাটা ঘটে কেন? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। এবার তোমাদের আমি একটু লেন্স নিয়ে আলোচনা করি। লেন্স কি? লেন্স কি? আমি যদি একটা লেন্সের চিত্র অঙ্কন করি, এটা যদি একটা লেন্স হয়, তবে এই লেন্সটা কোথা থেকে আসলো? আমাদের এই যে দুটা গোলক ছিল, দুটা গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ এই যে প্রতিসারক মাধ্যম, দুইটা গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ এই প্রতিসারক মাধ্যমকে আমরা বলি হচ্ছে লেন্স। আর আবার আমাদের আরেক প্রকার লেন্স পাওয়া যাবে। আরেক প্রকার লেন্স হচ্ছে এই যে, এই লেন্সটা হচ্ছে দুটা গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যম। আর আবার এই লেন্সটাকে বলি হচ্ছে উত্তল লেন্স, আর এই লেন্সটাকে বলি হচ্ছে অবতল লেন্স। কারণ হচ্ছে কি, উত্তল পৃষ্ঠে আলোর প্রতিসরণ ঘটবে, এই জন্য এটাকে বলি হচ্ছে উত্তল লেন্স। আর এখানে দেখো, এই যে একটা লেন্স, এই যে একটা লেন্স, দুইটা লেন্সই হচ্ছে উত্তল লেন্স, এই জন্য আমরা এই লেন্সটাকে বলতে পারি হচ্ছে দ্বি উত্তল লেন্স। আর এখানে অবতল পৃষ্ঠ, তার মানে এটা অবতল লেন্স এবং কি লেন্স? দ্বি অবতল লেন্স। এটা হচ্ছে দ্বি উত্তল লেন্স, আর এটা হচ্ছে দ্বি অবতল লেন্স। এখন এই যে লেন্সটা ছিল, এই লেন্সটার এই যে গোলক, এই গোলকের একটা কেন্দ্র থাকবে। আবার এই লেন্সটার এই যে গোলক ছিল, এই গোলকের একটা কেন্দ্র থাকবে। এখন আমি যদি কেন্দ্র দুটাকে যোগ করি, যোগ করলে আমি এখানে যে রেখাটা পাচ্ছি, এটা হবে লেন্সের প্রধান অক্ষ, এটা হবে লেন্সের প্রধান অক্ষ। আর আমি যদি এই লেন্সের এই দুইটা প্রান্তকে যোগ করি, তবে তা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করতেছে, এটাকে বলবো হচ্ছে আলোক কেন্দ্র। এটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। এখন লেন্সের ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব অথবা লক্ষ্যবস্তুর দূরত্ব সবসময় এই আলোক কেন্দ্র থেকে নির্ণয় করতে হয়। প্রতিবিম্ব অথবা লক্ষ্যবস্তুর দূরত্ব সবসময় আলোক কেন্দ্র থেকে নির্ণয় করতে হবে। এখন আমাদের আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র থেকে বক্রতার ব্যাসার্ধ বা বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব হবে, ঠিক তার অর্ধেক হবে হচ্ছে ফোকাস দূরত্ব, তার অর্ধেক হবে ফোকাস দূরত্ব। তার মানে এটা হচ্ছে লেন্সের প্রধান ফোকাস। আবার এই যে লেন্সটা ছিল, এই লেন্সের একটা প্রধান ফোকাস হবে, প্রধান ফোকাস হচ্ছে এফ। তার মানে আমাদের দ্বি উত্তল লেন্স হওয়ার কারণে আমরা দুইটা বক্রতার কেন্দ্র পাচ্ছি এবং দুইটা প্রধান ফোকাস পাচ্ছি। এখন এই লেন্সের ক্ষমতা আমরা জানি যে লেন্সের ক্ষমতা হচ্ছে ডায়াপ্টার এককে থাকে,
আর উত্তল লেন্সের ক্ষেত্রে ক্ষমতাটা হয় কি প্লাস, কারণ হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে ধনাত্মক। আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে ঋণাত্মক, এই জন্য অবতল লেন্সের ক্ষমতা হবে মাইনাস। তো লেন্সের ক্ষমতা আমি বের করব কোন সূত্র দিয়ে? সূত্রটা হচ্ছে P = 1/f, এবং এই যে এফটা হচ্ছে কি ফোকাস দূরত্ব, এবং ফোকাস দূরত্বটা ক্ষমতা নির্ণয় করার ক্ষেত্রে সবসময় মিটার এককে রাখতে হবে, সবসময় মিটার এককে রাখতে হবে। এখন আমাদের এই উত্তল এবং অবতল লেন্স, এই লেন্সের রশ্মি চিত্রগুলা আমি যদি তোমাদের আলোচনা করি, তো রশ্মি চিত্র আলোচনা করতে গেলে আমার উত্তল লেন্সের ক্ষেত্রে আমি 6টা বিন্দু থেকে রশ্মি চিত্র পাবো। উত্তল লেন্সের ক্ষেত্রে আমি 6টা বিন্দু থেকে রশ্মি চিত্র অঙ্কন করতে পারবো। 6টা বিন্দু কি কি? তো আমি উত্তল লেন্সের রশ্মি চিত্র নিয়ে আজকে আলোচনা করব। উত্তল লেন্সের রশ্মি চিত্র অঙ্কন করতে গেলে আমি 6টা অবস্থান থেকে রশ্মি চিত্র অঙ্কন করতে পারবো। উত্তল লেন্সের 6টা অবস্থান থেকে রশ্মি চিত্র অঙ্কন করতে পারবো। সেই অবস্থানগুলো কি? আমাদের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, প্রধান ফোকাস থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই দুইটা দূরত্ব অলওয়েজ কি হবে? সমান হবে। আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস এবং প্রধান ফোকাস থেকে বক্রতার কেন্দ্র, এই দুইটা দূরত্ব অলওয়েজ কি হবে? সমান হবে। তার মানে আলোক কেন্দ্র থেকে এটা যদি f হয়, আলোক কেন্দ্র থেকে এই বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে 2f। এখানেও আলোক কেন্দ্র থেকে এটা যদি f হয়, আলোক কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হবে হচ্ছে 2f। তো আমার লক্ষ্যবস্তুর 6টা অবস্থান থেকে প্রতিবিম্ব অঙ্কন করতে পারবো। 6টা অবস্থান কি কি? আমাদের একটা অবস্থান হবে বস্তু যখন অসীমে থাকবে, বস্তু যখন অসীমে থাকবে। আর একটা অবস্থান হচ্ছে বস্তু যখন 2f এর বাইরে থাকবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে থাকবে। তৃতীয় অবস্থানটা হচ্ছে বস্তু যখন 2f এ থাকবে, তার মানে বক্রতার কেন্দ্রে অবস্থান করবে। চতুর্থ অবস্থান হচ্ছে বস্তুটা যখন বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস অর্থাৎ f এবং 2f এর মাঝামাঝি কোনো অবস্থানে থাকবে। এরপরে পঞ্চম অবস্থানটা হচ্ছে বস্তু যখন আমার প্রধান ফোকাসে থাকবে, এবং 6 নাম্বার যে অবস্থানটা সেটা হচ্ছে বস্তু যখন প্রধান ফোকাসের ভিতরে থাকবে। এই 6টা অবস্থানের জন্য আমি 6 রকম রশ্মি চিত্র পাবো। তার মানে এটা হচ্ছে আমার 1 নাম্বার অবস্থান, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5 এবং এটা হচ্ছে 6 নাম্বার অবস্থান। তো আমার উত্তল লেন্সে এই 6টা অবস্থানের জন্য যে রশ্মি চিত্র অঙ্কন করব, এই রশ্মি চিত্রের জন্য প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? প্রতিবিম্বের অবস্থান অলওয়েজ এই পাশে হবে, এবং প্রতিবিম্বের অবস্থানটা হবে বাস্তব। একটা চিত্রের জন্য শুধু আমাদের বস্তু যখন প্রধান ফোকাসের ভিতরে থাকে, তখন আমাদের প্রতিবিম্বের অবস্থান হবে বস্তু যেদিকে থাকবে সেই দিক। বস্তু যখন এই প্রধান ফোকাসের ভিতরে থাকবে, এই জায়গাটা যখন থাকবে, তখন আমাদের প্রতিবিম্বের অবস্থান হবে বস্তু যেখানে আছে সেই পাশে। হ্যাঁ, তো আমাদের সবচেয়ে মেন যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রতিবিম্বের অবস্থান এবং বস্তুর অবস্থান, এই দুইটার যোগফল হবে 6। এটাকে আমি বলি ল অফ 6 বা 6-এর সূত্র। বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, এই দুইটার যোগফল কত হবে? দুইটার যোগফল হবে হচ্ছে 6। তার মানে বস্তু যদি একে থাকে, বস্তু যদি একে থাকে, প্রতিবিম্ব কততে থাকবে? প্রতিবিম্ব থাকবে 5-এ, 6 হবে। বস্তু যদি 2-এ থাকে, প্রতিবিম্ব হবে কততে? প্রতিবিম্ব হবে 4-এ, তার মানে 6 হচ্ছে। বস্তু 3-এ থাকলে প্রতিবিম্ব হবে 3-এ, তার মানে হচ্ছে 6। বস্তু যদি আমাদের 4-এ থাকে, প্রতিবিম্ব হবে 2-এ। বস্তু যদি 5-এ থাকে, প্রতিবিম্ব কততে হবে? 1-এ হবে। আর বস্তু যদি আমাদের 6-এ থাকে, আর আমি তো বলছি 6 নাম্বার অবস্থানের জন্য বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব ঠিক একই দিকে থাকবে। এর মানে আমাদের এখানে যদি আমি অবস্থানগুলো একটু বিবেচনা করি, অসীমে হবে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তারপরে হবে 2f এর বাইরে হচ্ছে 2, 2f এ হচ্ছে 3, 2f এবং f এর মাঝামাঝি অবস্থানে হবে হচ্ছে 4, f এ হবে হচ্ছে 5 এবং f এর ভিতরে এই জায়গাটায় হবে হচ্ছে 6। তো আমাদের বস্তু যখন অসীমে থাকবে, তখন প্রতিবিম্ব কততে গঠিত হবে? 5-এ। 5 মানে কোথায়? 5 মানে হচ্ছে আমাদের f এ, তার মানে প্রধান ফোকাসে। অসীমে যখন লক্ষ্যবস্তু থাকবে, প্রতিবিম্ব হবে তখন প্রধান ফোকাস। আর
লক্ষ্যবস্তু যখন 2f এর বাইরে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে হবে তখন প্রতিবিম্ব কততে হবে? প্রতিবিম্ব হবে 4 এ। 4 মানে কোথায়? 4 মানে হচ্ছে f এবং 2f অর্থাৎ প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের ভিতরে মাঝখানে। আর লক্ষ্যবস্তু যখন 3 এ বা 2f এ থাকবে তখন প্রতিবিম্ব কততে গঠিত হবে? প্রতিবিম্ব 3 এই গঠন করবে, তার মানে 2f এ গঠন করতেছে। আর আমাদের লক্ষ্যবস্তু 4 এ থাকার মানে হচ্ছে লক্ষ্যবস্তু 4 এ থাকলে প্রতিবিম্ব হবে 2 এ। 2 মানে কোথায়? 2 মানে হচ্ছে আমার 2f এর বাইরে, 2f এর বাইরে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে। আর লক্ষ্যবস্তু যখন 5 এ তখন প্রতিবিম্ব কততে হবে? 1 এ। যদি 5 এ হয় তখন হবে কোথায়? অসীমে, তখন হবে অসীমে। আর 6 এর জন্য আমি তো বলছি যে লক্ষ্যবস্তু যদি আমাদের 6 নাম্বার অবস্থানে অবস্থিত হয় তখন প্রতিবিম্ব হবে লক্ষ্যবস্তু যে পাশে আছে সে পাশে। তো আমি আগামী দিন ইনশাআল্লাহ এই রশ্মি চিত্র অঙ্কনগুলো স্পষ্ট তোমাদের অঙ্কন করে দেখাবো। তোমরা জাস্ট আজকে ধারণাটা ক্লিয়ার করে রাখো যে বস্তু যে জায়গায় থাকে সেই জায়গায় থাকার জন্য প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। এই ধারণা যদি তোমাদের ক্লিয়ার থাকে, আমাদের আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমি চিত্রগুলা প্রত্যেকটার জন্য রশ্মি চিত্র অঙ্কন করে তোমাদের ক্লিয়ার করে দিব। তো আমি আজকে আমার ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি, কারণ একটা ভিডিও যদি খুব লেন্থি হয়, বড় হয়, স্টুডেন্টরা ঠিকমতো দেখে না। তো ছোট ছোট করে আমি আমার ভিডিওগুলো বা আমাদের ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি। তো আমি আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখবা, দেখার পরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো মতামত থাকে তো অবশ্যই আমাদের জানাবা। তো এই বলে আমি আমার ক্লাস আজকে এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম।